প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ইতিহাসে এমন কিছু রহস্য আছে যেগুলোর উত্তর মানুষ শত শত বছর ধরে খুঁজে ফিরছে। কখনো কোনো জাহাজ সমুদ্রের বুকে হারিয়ে যায়, কখনো একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যায়, আবার কখনো বা শতাধিক মানুষ পৃথিবীর বুক থেকে একযোগে অদৃশ্য হয়ে যায়। আজকের এপিসোডে আমরা পৃথিবীর বুকে সংঘটিত এমনই এক রহস্যময় নিখোঁজের ঘটনা সম্পর্কে জানব। ঘটনাটির বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা দেখব রোনক দ্বীপের সেই রহস্যময় নিখোঁজের ঘটনার সূত্রপাত হয়েছিল কিভাবে। ষোড়শ শতাব্দীর শেষভাগে একজন ব্রিটিশ অভিযাত্রী স্যার ওয়াল্টার অ্যালির উদ্যোগে উত্তর আমেরিকায় একটি স্থায়ী ইংরেজ উপনিবেশ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। বর্তমান উত্তর ক্যারোলাইনার উপকূলে অবস্থিত রোনক দ্বীপ এই উপনিবেশের জন্য নির্বাচিত হয়। এই উদ্যোগের প্রথম প্রচেষ্টায় 1585 সালে স্যার ওয়াল্টার রেলির নেতৃত্বে একদল সৈনিক ও অভিযাত্রী রোনকে বসতি স্থাপন করে, কিন্তু খাদ্যের অভাব ও স্থানীয় আদিবাসীদের সাথে সংঘাতের কারণে এই প্রচেষ্টা ব্যর্থ হয়। দ্বিতীয় প্রচেষ্টায় 1587 সালে জন হোয়াইটের নেতৃত্বে নারী, পুরুষ ও শিশুসহ ইংল্যান্ডের একটি দল আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে রোনক দ্বীপে নতুনভাবে বসতি স্থাপন করে, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই সেই উপনিবেশের সব মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এখন প্রশ্ন হল, কোথায় গেল তারা? তারা কি স্থানীয় আদিবাসীদের হাতে নিহত হয়েছিল, দুর্ভিক্ষে মারা গিয়েছিল, অন্য কোথাও চলে গিয়েছিল, নাকি কোনো অজানা বিপর্যয় তাদের গ্রাস করেছিল? আজও এই প্রশ্নের চূড়ান্ত উত্তর পাওয়া যায়নি। 1580-র দশকে ইউরোপীয় শক্তিগুলো নতুন নতুন ভূখণ্ড দখলের প্রতিযোগিতায় নেমেছিল। স্পেন তখন আমেরিকার বহু অঞ্চল থেকে বিপুল সম্পদ আহরণ করছিল। ব্রিটিশরাও চাইছিল আটলান্টিকের ওপারে নিজেদের একটি শক্তিশালী উপনিবেশ গড়ে তুলতে। ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের অনুমতি নিয়ে ইংরেজ অভিযাত্রী স্যার ওয়াল্টার রেলি উত্তর আমেরিকায় উপনিবেশ স্থাপনের উদ্যোগ নেন। আজকের যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনা উপকূলের কাছে অবস্থিত একটি ছোট দ্বীপকে সে বেছে নেয়। সেই দ্বীপটির নাম রোনক দ্বীপ। প্রথম দিকে ইংরেজদের কয়েকটি অভিযান খুব একটা সফল হয়নি। স্থানীয় আদিবাসীদের সঙ্গে সম্পর্ক সব সময় ভালো ছিল না, তবু ইংরেজরা হাল ছাড়েনি। অবশেষে 1587 সালে তারা নতুন করে একটি উপনিবেশ স্থাপনের সিদ্ধান্ত নেয়। 1587 সালে প্রায় 117 জন ইংরেজ উপনিবেশবাসী সমুদ্র যাত্রা করে রোনক দ্বীপে পৌঁছান। এ দলে শুধু সৈনিক বা পুরুষ ছিল না, ছিল নারী ও শিশুদেরও অনেকে। অর্থাৎ এটি ছিল কেবল সামরিক ঘাঁটি নয়, একটি স্থায়ী বসতি গড়ে তোলার চেষ্টা। এই দলের নেতা ছিলেন জন হোয়াইট। উপনিবেশে তার মেয়ে এলিনর ডেয়ার এবং জামাতা অ্যানানিয়াস ডেয়ারও ছিলেন। রোনকে পৌঁছে নতুন জীবন শুরু করার চেষ্টা চলতে লাগল, কিন্তু সমস্যাও ছিল অনেক। খাদ্যের অভাব, অচেনা পরিবেশ, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা এবং বাইরের সাহায্যের অনিশ্চয়তা, সব মিলিয়ে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছিল। 1587 সালের 18 আগস্ট এলিনর ডেয়ার একটি কন্যা শিশুর জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় ভার্জিনিয়া ডেয়ার। তিনি ছিলেন নতুন পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রথম ইংরেজ শিশু এবং ইংরেজ উপনিবেশের ইতিহাসে একটি প্রতীকী নাম। কিন্তু এই শিশুটি একদিন ইতিহাসের সবচেয়ে বড় নিখোঁজ রহস্যের অংশ হয়ে গেছে। কিছুদিন পর উপনিবেশবাসীরা সিদ্ধান্ত নেন যে ইংল্যান্ড থেকে দ্রুত খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী আনা দরকার। জন হোয়াইটকে সাহায্য আনতে ইংল্যান্ডে ফিরে যেতে অনুরোধ করা হয়। তিনি হয়তো ভেবেছিলেন কয়েক মাসের মধ্যেই ফিরে আসবেন, কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল অন্যরকম। জন হোয়াইট 1587 সালের শেষ দিকে ইংল্যান্ডে ফিরে যান, কিন্তু সেই সময় ইংল্যান্ড ও স্পেনের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছিল। স্প্যানিশ আক্রমণের আশঙ্কায় ইংরেজ জাহাজগুলোর বড় অংশ যুদ্ধের কাজে ব্যবহৃত হতে থাকে। ফলে জন হোয়াইট দ্রুত রোনক দ্বীপে ফিরে যেতে পারলেন না। 1 বছর কেটে গেল, তারপর আরেক বছর। তিনি জানতেন না তার মেয়ে, নাতনি এবং রোনকের অন্য বাসিন্দাদের ভাগ্যে তখন কি ঘটছিল।
অবশেষে নানা বাধা পেরিয়ে প্রায় ৩ বছর পর ১৫৯০ সালের ১৮ই আগস্ট জন হোয়াইট রোনক দ্বীপে ফিরে আসতে সক্ষম হন। কিন্তু সেখানে পৌঁছে তিনি যে দৃশ্য দেখলেন তা ছিল শ্বাসরুদ্ধকর। জন হোয়াইট রোনকে এসে দেখলেন পুরো বসতিটি সম্পূর্ণ জনশূন্য ও পরিত্যক্ত। উপনিবেশে একজন মানুষও নেই, কোথাও কোনো পুরুষ নেই, কোথাও কোনো নারী নেই, কোথাও কোনো শিশুরও দেখা নেই। তার মেয়ে এলিনর ডেয়ার নেই, তার নাতনি ভার্জিনিয়া ডেয়ারও নেই। মোট ১১৭ জন মানুষ যেন অদৃশ্য হয়ে গেছে। পুরো উপনিবেশ উধাও, কোনো গণ কবর পাওয়া গেল না। বড় ধরনের যুদ্ধ বা ব্যাপক হত্যাকাণ্ডের স্পষ্ট প্রমাণও পাওয়া গেল না। এ যেন একটি গোটা জনপদ হঠাৎ করে পৃথিবীর বুক থেকে মুছে গেছে। তবে সেখানে একটি কৌতূহল উদ্দীপক সূত্র পাওয়া গিয়েছিল। একটি গাছে লেখা ছিল ক্রোটোয়ান। এই একটি শব্দই পরবর্তীকালে রোনক রহস্যের সবচেয়ে বিখ্যাত সূত্রে পরিণত হয়। এই ক্রোটোয়ান শব্দটা আসলে কি ছিল? ছিল কাছাকাছি একটি দ্বীপ ও সেখানে বসবাসকারী স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নাম। রোনকের উপনিবেশবাসীরা আগে থেকেই জন হোয়াইটের সঙ্গে একটি ব্যবস্থা করেছিল বলে জানা যায়। যদি তারা কোনো কারণে স্থান ত্যাগ করতে বাধ্য হয়, তবে তারা তাদের নতুন গন্তব্যের নাম খোদাই করে রেখে যাবে। আর যদি তারা জোরপূর্বক আক্রমণের মুখে চলে যেতে বাধ্য হয়, তাহলে সাধারণত একটি ক্রুশ বা মাল্টিজ ক্রসের মতো বিপদ সংকেত ব্যবহার করার কথা ছিল। কিন্তু জন হোয়াইট ক্রোটোয়ান শব্দটির পাশে এমন কোনো বিপদ সংকেত পাননি। তাই তার ধারণা হয়েছিল সম্ভবত উপনিবেশবাসীরা নিজেদের ইচ্ছাতেই ক্রোটোয়ান অঞ্চলে চলে গেছে। তিনি সেখানে গিয়ে অনুসন্ধান করতে চেয়েছিলেন, কিন্তু আবারও দুর্ভাগ্য তাকে বাধা দিল। খারাপ আবহাওয়া ও সমুদ্র যাত্রার নানা সমস্যার কারণে তার দল ক্রোটোয়ানে গিয়ে অনুসন্ধান করতে পারেনি। শেষ পর্যন্ত জন হোয়াইট ইংল্যান্ডে ফিরে যেতে বাধ্য হন, আর তিনি তার মেয়ে ও নাতনিকে আর কোনো দিন দেখতে পাননি। এই ১১৭ জন মানুষের নিখোঁজ রহস্যের অনুসন্ধান করতে গিয়ে ৫টি তত্ত্ব দাঁড় করানো হয়। সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব হল ক্রোটোয়ান আদিবাসীদের সাথে মিশে যাওয়া। অনেক গবেষকের ধারণা, খাদ্য ও নিরাপত্তার সংকট দেখা দেওয়ায় রোনকের মানুষরা ক্রোটোয়ান বা অন্য কোনো স্থানীয় আদিবাসী উপজাতি গোষ্ঠীর কাছে চলে যায়। সম্ভবত তারা সেখানে বসবাস শুরু করে এবং ধীরে ধীরে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা ও সংস্কৃতি গ্রহণ করে তাদের সঙ্গে মিশে যায়। তাহলে ক্রোটোয়ান শব্দটির ব্যাখ্যাও পাওয়া যায়। অর্থাৎ তারা হয়তো একটি বার্তা রেখে গিয়েছিল যে আমরা ক্রোটোয়ানে চলে গেছি। কিন্তু প্রশ্ন হল, যদি এমনটাই ঘটে থাকে, তাহলে এত বড় একটি জনগোষ্ঠীর পরবর্তী ইতিহাসের সুস্পষ্ট প্রমাণ কোথায়? কেন তাদের বসতি, নথি বা পরিচয়ের আরও নির্ভরযোগ্য চিহ্ন পাওয়া গেল না? এই প্রশ্নগুলো রহস্যটিকে আজও জীবিত রেখেছে। যদিও পরবর্তীকালে ১৭০০ ও ১৮০০ শতকে কিছু ইউরোপীয় অভিযাত্রী দাবি করেছিলেন যে তারা উত্তর ক্যারোলিনার উপকূলীয় ও ভেতরের অঞ্চলের আদিবাসীদের মাঝে নীল চোখ, উজ্জ্বল ত্বক বিশিষ্ট এমন কিছু মানুষের দেখা পেয়েছিলেন যাদের শারীরিক গঠনেও শ্বেতাঙ্গদের বৈশিষ্ট্য ছিল। এমনকি অনেক আদিবাসীর মুখে ইংরেজি শব্দ এবং ইংরেজ পদবীর ব্যবহার পাওয়া যায়, যা নির্দেশ করে নিখোঁজ উপনিবেশবাসীরা ক্রোটোয়ানদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সময়ের সাথে মিশে গিয়েছিল। দ্বিতীয় তত্ত্ব, স্থানীয় অন্য কোনো আদিবাসী গোষ্ঠীর হাতে তাদের মৃত্যু হতে পারে। অনেকেই এই ধারণা করেন যে রোনকের উপনিবেশবাসীরা হয়তো কোনো শত্রুভাবাপন্ন স্থানীয় গোষ্ঠীর আক্রমণের শিকার হয়েছিল। ইংরেজদের সঙ্গে বিভিন্ন স্থানীয় গোষ্ঠীর সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ ছিল না। এর আগেও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সম্ভবত উপনিবেশটি আক্রমণের শিকার হয়েছিল এবং সবাই নিহত হয়েছিল। কিন্তু এই তত্ত্বের সবচেয়ে বড় দুর্বল দিক হল বড় ধরনের হত্যাকাণ্ডের স্পষ্ট প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি। যদি ১১৭ জন মানুষ একসঙ্গে হত্যার শিকার হতো, তাহলে অস্ত্র, কঙ্কাল, গণকবর অথবা বড় ধরনের ধ্বংসযজ্ঞের চিহ্ন পাওয়ার সম্ভাবনা ছিল। তবে এটাও অসম্ভব নয় যে তারা অন্য কোথাও চলে যাওয়ার পর কোনো আক্রমণের শিকার হয়েছিল। তৃতীয় তত্ত্ব হিসেবে এসেছে দুর্ভিক্ষ ও রোগ।
রোনকের মানুষদের সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল খাদ্যের অভাব। তারা এমন একটি নতুন পরিবেশে বাস করছিল যেখানে কৃষিকাজ, শিকার ও খাদ্য সংগ্রহ সম্পর্কে তাদের অভিজ্ঞতা সীমিত ছিল। তার উপর সাহায্য আনতে যাওয়া জন হোয়াইট 3 বছর যাবৎ ফিরে আসতে পারেননি। এই দীর্ঘ সময় খাদ্যের অভাব ভয়াবহ আকার ধারণ করতে পারত। সম্ভবত দুর্ভিক্ষ দেখা দেয়, সঙ্গে রোগ ছড়িয়ে পড়ে, অনেকে মারা যায় এবং বেঁচে থাকা মানুষগুলো অন্যত্র চলে যায়। এই তত্ত্ব সম্ভব, কিন্তু এটি পুরো রহস্যের ব্যাখ্যা দেয় না। কারণ প্রশ্ন থেকেই যায়, তারা কোথায় গেল? চতুর্থ তত্ত্ব হল, তারা দল ভাগ করে অন্যত্র চলে গিয়েছিল। কিছু গবেষকের ধারণা, রোনকের মানুষেরা সবাই একসঙ্গে নিখোঁজ হয়নি। হয়তো খাদ্য সংকটের কারণে তারা বিভিন্ন দলে ভাগ হয়ে যায়। একটি দল ক্রোটোয়ান অঞ্চলে যায়, অন্য একটি দল মূল ভূখণ্ডের দিকে যায়, আরেকটি দল হয়তো অন্য কোনো নিরাপদ স্থানে বসতি স্থাপনের চেষ্টা করে। এই তত্ত্ব অনুযায়ী ক্রোটোয়ান ছিল হয়তো শুধু একটি দলের গন্তব্যের সূত্র, কিন্তু অন্য দলগুলোর কি হয়েছিল তা ইতিহাসের অন্ধকারেই রয়ে গেছে। পঞ্চম তত্ত্ব হিসেবে আসে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান। শত শত বছর ধরে ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকরা রোনক দ্বীপের রহস্য সমাধানের চেষ্টা করেছেন। উত্তর ক্যারোলাইনার বিভিন্ন স্থানে ইংরেজ উপনিবেশের সঙ্গে সম্পর্কিত কিছু বস্তু পাওয়া গেছে, যেমন মৃৎপাত্রের অংশ, ধাতব সামগ্রী এবং ইংরেজদের দ্বারা ব্যবহৃত হতে পারে এমন বিভিন্ন নিদর্শন। এসব আবিষ্কার থেকে ধারণা জোরালো হয়েছে যে রোনকের কিছু মানুষ হয়তো মূল ভূখণ্ডের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে কিছু গবেষণা ইঙ্গিত দেয় যে উপনিবেশবাসীদের একটি অংশ স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বসবাস করতে পারে। তবে এখন পর্যন্ত এমন কোনো আবিষ্কার হয়নি যার মাধ্যমে নিশ্চিতভাবে বলা যায় যে এই জায়গাতেই রোনকের নিখোঁজ মানুষদের পাওয়া গিয়েছিল। তাই রহস্যের চূড়ান্ত সমাধান এখনও অধরাই রয়ে গেছে। এই গল্পের সবচেয়ে বেদনাদায়ক চরিত্র সম্ভবত জন হোয়াইট। তিনি ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন রোনকবাসীদের জন্য খাবার ও সাহায্য আনতে, কিন্তু যুদ্ধ ও নানা প্রতিকূল পরিস্থিতির কারণে তিনি 3 বছর আটকে পড়েছিলেন। যখন তিনি ফিরে এলেন, তার পুরো পরিবার নিখোঁজ। পুরো দ্বীপ জনশূন্য। মেয়ে নেই, জামাতা নেই, নাতনি ভার্জিনিয়া ডেয়ার নেই। শুধু রয়ে গেছে একটি শব্দ, ক্রোটোয়ান। তিনি অনুসন্ধানে যেতে চেয়েছিলেন, কিন্তু প্রকৃতি, সমুদ্র ও পরিস্থিতি আবারও তাকে থামিয়ে দেয়। জন হোয়াইট জীবনের শেষ পর্যন্ত তার পরিবার এবং রোনকের উপনিবেশবাসীদের ভাগ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। আমাদের সবার কাছেই একটা প্রশ্ন, রোনক দ্বীপের রহস্য আজও কেন এত আকর্ষণীয়? রোনকের ঘটনাকে বলা হয় দ্য লস্ট কলোনি, অর্থাৎ হারিয়ে যাওয়া উপনিবেশ। এর আকর্ষণের মূল কারণ হল এখানে একটি বাস্তব ঐতিহাসিক ঘটনা রয়েছে, কিন্তু তার শেষ অধ্যায়টি অনুপস্থিত। আমরা জানি ইংরেজরা সেখানে গিয়েছিল, তারা উপনিবেশ স্থাপন করেছিল, 117 জন মানুষের একটি বসতি ছিল। জন হোয়াইট সাহায্য আনতে ইংল্যান্ডে গিয়েছিলেন। 3 বছর পর ফিরে এসে তিনি কাউকে পাননি। সেখানে ক্রোয়েটোয়ান শব্দটি খোদাই করা ছিল, কিন্তু এরপর এর উত্তরই কেউ নিশ্চিতভাবে জানে না। সম্ভবত তারা ক্রোটোয়ান জনগোষ্ঠীর সঙ্গে মিশে গিয়েছিল, সম্ভবত দুর্ভিক্ষে মারা গিয়েছিল, সম্ভবত বিভিন্ন দলে বিভক্ত হয়ে অন্যত্র চলে গিয়েছিল, অথবা হয়তো এমন কোনো ঘটনা ঘটেছিল যার প্রমাণ সময়ের স্রোতে সম্পূর্ণ মুছে গেছে। রোনক দ্বীপের রহস্য শুধু 117 জন মানুষের নিখোঁজ হওয়ার গল্প নয়, এটি মানুষের আশা, অজানা পৃথিবীতে নতুন জীবন গড়ার স্বপ্ন এবং ইতিহাসের নির্মম অনিশ্চয়তার গল্প। 1587 সালে তারা এসেছিল নতুন পৃথিবীতে নিজেদের ভবিষ্যৎ গড়তে। তাদের মধ্যে ছিল নারী, পুরুষ ও শিশু। সেখানে জন্ম নিয়েছিল ছোট্ট ভার্জিনিয়া ডেয়ার। তারপর 1590 সালে ফিরে এসে জন হোয়াইট দেখলেন সবাই চলে গেছে, কিন্তু কোথায় কেউ জানে না। শত শত বছর পরও রোনক দ্বীপ যেন ইতিহাসের কাছে একই প্রশ্ন রেখে দাঁড়িয়ে আছে। ক্রোয়েটোয়ান এর অর্থ কি সত্যিই তাদের শেষ গন্তব্য ছিল, নাকি এটি ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের শেষ সূত্র?
আজও সেই প্রশ্নের কোনো চূড়ান্ত উত্তর নেই, আর হয়তো সেই অজানাই রৌনকের হারিয়ে যাওয়া উপনিবেশকে ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি করে রেখেছে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, উত্তর ক্যারোলাইনার উপদ্বীপ রৌনকের সেই ১১৭ জন মানুষের রহস্যজনক নিখোঁজ হওয়ার বাস্তব গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।